বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 26/4/2025 সালে। তো এখানে প্রায় 14 থেকে 15টি ম্যাথ এসেছে। তো আজকে আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটি ম্যাথ এখানে ব্যাখ্যাসহ সমাধান করে দেখাবো। 1 নম্বর প্রশ্নে বলা আছে, একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো আমরা যদি একটু পরিধির দিকে খেয়াল করি, পরিধি নির্ণয়ের সূত্র কিন্তু হচ্ছে 2πr। এটা হচ্ছে আপনার পরিধি। তো যেহেতু বিষয়টা বৃত্তের, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, পরিধি বলতে এই সার্কেলটাকেই পরিধি বলা হয়। তো এখানে এইটা হচ্ছে বিন্দু, তাহলে এখানে 2 তো 2 একটা সংখ্যা, পাই একটা নির্দিষ্ট মান আছে, আর হচ্ছে এই যে ব্যাসার্ধ সাপোজ আমি বোঝার জন্য ধরতেছি 10 ধরলাম। তাহলে পরিধি 10 হলে তাহলে 2 এর জায়গায় 2, পাই এর জায়গায় পাই, আর এর মান হচ্ছে 10, 10 দুগুণা 20 পাই সাপোজ। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে পাই এর জায়গায় পাই ঠিক থাকবে, আর এর মান হচ্ছে কত? 10, তার উপর আপনার স্কোয়ার। 10-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 100 পাই। এটা গেল। এখন বলছে ক্ষেত্রফল বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে, তার মানে আমার পরিধিটা 50% বৃদ্ধি করতে হবে। এখানে ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে? 10। এই 10-এর 50% যদি আমি বাড়াই, বৃদ্ধি করি, তাহলে হবে 5। কারণ 10-এর 50% মানেই হচ্ছে 5। কীভাবে আসে আমি একটু ব্যাখ্যা করে দেখাই আপনাকে। এখানে 10 এর 50 ডিভাইডেড 100, 50 দুগুণা 100, 5 দুগুণা 10 বৃদ্ধি পেল আমার। এখানে হচ্ছে 5 বৃদ্ধি পেল, ছিল কত? 10, আর 50% বৃদ্ধি করার কারণে হইলো কত? 5। 10-এর পাশে কত হয়? 15। এখন আমার আর এর মান কিন্তু 15। তাহলে এখন আমার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, পাই এর জায়গায় পাই, আর এর মান হচ্ছে 15, তার উপর স্কোয়ার। তো 15-এর উপর স্কোয়ার দিলে হয় 225 পাই। তাহলে পূর্বে যখন 50% বৃদ্ধি করিনি তখন হইলো কিন্তু 100 পাই, আর যখন 50% বৃদ্ধি করলাম তখন হলো কিন্তু 225 পাই। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমার 125 পাই আসে। তার মানে 125% আমার সঠিক উত্তর আমার হচ্ছে খ। 2 নম্বর প্রশ্নে বলা আছে, চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক আয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? তাহলে বুঝতে হবে কি বলছে, শতকরা কত ভাগ কমালেন। 25% মানে এই 25% কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় বৃদ্ধি পায় কয় টাকা? 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য তাহলে 100 টাকায় প্লাস 25 কত হলো? 125 টাকা। তাহলে 125 টাকায় বৃদ্ধি পাইছে কয় টাকা? আমাকে লিখতে হবে 125 টাকায় বৃদ্ধি পায় 25 টাকা। 1 টাকায় বৃদ্ধি পায় 25 ডিভাইডেড 125, অতএব 100 টাকায় বৃদ্ধি পায় 25 ইন্টু 100 ডিভাইড 125, 5 25-এ 125, 5 20-এ 100। তাহলে কত পার্সেন্ট আমার? 20%। এই অঙ্কটা হুবহু ইতিপূর্বে আরও অনেক চাকরি পরীক্ষায় এসেছে। 3 নম্বর বলছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.04 ভাগ 0.02 ইন্টু 0.002 এর মান কত? তার মানে এখানে আমার মানটা বের করতে হবে। তো এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি আগে দেখতে হবে পয়েন্টের আগে কি কি আছে। 4 1 1, তাহলে সর্বোচ্চ কত সংখ্যা হচ্ছে? 4। পয়েন্টের পরে কয়টা করে সংখ্যা আছে? এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে দুইটা আর দুইটা 4টা, 4টা রেখে 5টা। পয়েন্টের কারণে আপনি একটা 1 দিলেন, আর 5টা সংখ্যার কারণে 5টা শূন্য, 5টা শূন্য। এখন আপনি এই 4 দ্বারা এটাকে ভাগ দেন তো। পয়েন্ট নিলাম, এখানে একটা শূন্য নিলাম, পয়েন্টের কারণে এখানে একটা শূন্য ছোটো হয়ে যাচ্ছে, আর একটা শূন্য নিলাম, এখানেও শূন্য নেব, এখানেও শূন্য নেব, এখানেও শূন্য নেব, এখানেও নিলাম, এখানেও নিলাম। এখন কি সমান হলো? না, হয়নি, আরও একটা শূন্যর দরকার। এখানেও নিলাম, এখানেও নিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ। তাহলে 4 1 4 লাখ। তাহলে এইটা ক্যালকুলেট করে আমি কত পেলাম? 0.0004। এবার আমি এটার দিকে খেয়াল করি। এখানে 2 দুগুণে আমার কত হলো? 4। লবে আছে আমার কত? 4। আর হরে হচ্ছে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2, তাহলে পয়েন্টের কারণে একটা 1 নিলাম,
আর এখানে 3টা সংখ্যা আর এখানে 2টা সংখ্যা, মোট 5টা। 1 2 3 4 5, সেমভাবে ভাগ দেন। তাহলে 4/1000, 4/1000কে ভাগ দিয়ে আমার কত আসছে? এটা আসছে। তো 4/1000 দ্বারা ভাগ দিলেও সেম ওটাই আসবে। মাঝখানে কি টান ছিল? ভাগ টান। তাহলে 0.00004 ডিভাইডেড 0.00004, এটা দ্বারা এটা কাটলে কত আসবে? আমার 1 আসবে। সঠিক উত্তর আপনার হচ্ছে 1। আমরা যদি পরের অঙ্কটিতে যাই তাহলে দেখতে পাবেন বলা আছে x + 1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত? তো আমরা জানি মানের অঙ্ক যারা করে আসছেন যে a³ + b³, এখানে a³ + b³ এর সূত্রটা এরকম, a³ + b³ সূত্রটা হচ্ছে a + b³ - 3ab * a + b, a + b। তো এখানে আমার মান কত? x + 1/x এর মান এখানে সাপ্লাই দেওয়া আছে কত? √3। তার উপর আমি কি দিব? কিউব, ax x কাটা 3 অক্ষ 3, এটার মান হচ্ছে √3। তাহলে রুটের উপর যখন কিউব থাকে তাহলে এক জায়গায় আমি যদি 2টা লিখি আর এক জায়গায় যদি একটা লিখি, এটা প্রাথমিক বোঝার জন্য বলতেছি। 3√3 স্কয়ার রুটে কাটলে এখানে কি থাকে? জাস্ট 3 থাকতেছে। 3√3 - 3√3, এটা কাটলে আমার অ্যান্সার কত থাকে? 0। তার মানে অ্যান্সার আমার গ। আমরা যদি 5 নাম্বারটা যাই, 1/2, 1/4 এবং 3/4 এর সংখ্যাগুলির গড় কত? আমরা জানি গড় যদি নির্ণয় করতে বলে তাহলে সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যাটার পদসংখ্যা দ্বারা ভাগ দিতে হয়। তাহলে 1/2, 1/4 ও 3/4 আমায় কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 4 4 এর ভগ্নাংশ যখন যোগ অথবা বিয়োগ আকারে থাকে তখনই তার লসাগু করতে হবে 4। 2 দ্বারা 4কে ভাগ দিলে 2, 2 অক্ষ 2, 4 4 বাদ 1, 4 4 বাদ 3, 3 দিয়ে 5 রেখে 6, তাহলে আসলে আমার 6/4। এটা হচ্ছে আমার সংখ্যাগুলোর যোগফল। এই সংখ্যাগুলোর যোগফলকে আমার কত দ্বারা ভাগ দিতে হবে? সংখ্যাটার পদসংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। সংখ্যাটার পদসংখ্যা হচ্ছে কত? 3। তাহলে 6/4 ভাগটা হয়ে যাবে গুণ, এর নিচে মনে 1 আছে, 1টা যাবে উপরে, 3টা আসবে নিচে। 3 দুগুণা 6, তাহলে উপরে থাকলে 2, 2 দুগুণা 4, তাহলে লবে আছে 1 আর হরে আছে 2, তাহলে অ্যান্সার হবে 1/2। 6 নম্বর প্রশ্নে আসি। 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত? ধারাবাহিক পূর্ণ সংখ্যা, ধারাবাহিক কথার অর্থ হচ্ছে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, ধারাবাহিক চাইতে হবে। 3টে সংখ্যা গুণ করবে 120 হয়। তো আমরা যদি নেই এরকম 3 4 5, 4 5 20, 3 20 60, তার মানে এটা হচ্ছে না। আমরা যদি একটু বাড়াই 4 5 6, 4 5 20, 20 গুণন 6, 6 0 0, 6 দুগুণা 12, তার মানে 4 5 6 যদি আমি গুণ করি তাহলে আমার গুণফল কত হয়? 120। তাহলে এদের যোগফল কত? তাহলে 4 যোগ 5 যোগ 6, 5 6 11, 11-এর পর 4-এ 12 13 14 15, তাহলে সঠিক উত্তর আমার হচ্ছে 6। 6-এর ঘ নাম্বার। 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির 7 নম্বর অঙ্ক। 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এটা একটু ব্যাখ্যা করে আপনাকে দেখাইতে হবে। তো ব্যাখ্যার জন্য আমি পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। ব্যাখ্যা দেওয়ার জন্য জাস্ট পানি কিন্তু 30 লিটার, এখানে অ্যাসিড এবং এখানে আপনার অ্যাসিড ও পানির অনুপাত 7:3। তাহলে আমরা জানি অনুপাতগুলো কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে অনুপাতের যোগফল হবে 7 যোগ 3 মানে হচ্ছে 10। তাহলে এই 30-এ পানি আছে কত? প্রথম অনুপাতটা যেহেতু অ্যাসিডের যত সম্ভব, হ্যাঁ প্রথম অনুপাতটা হচ্ছে আপনার অ্যাসিডের, অ্যাসিড হচ্ছে আপনার 7। তাহলে এই অ্যাসিডের পরিমাণটা কীভাবে বের করব? সমষ্টিটা নিচে আসবে আর অনুপাতটা উপরে যাবে। 3 10 30, 3 7 21। তাহলে ওই 30 লিটার পানিতে 21 লিটার কি আছে? আপনার অ্যাসিড আছে। এবার পানি আসি, 30-এর 3/10, যেহেতু এবার পানির উপর 3, 3 10 30, 3 3 9, তাহলে আপনার অ্যাসিড আসলো কত? 21 আর পানি আসলে আপনার কত? 9। এখন বলছে আমার কী পরিমাণ পানি মেশালো। আপনি যদি একটু প্রশ্নটা দেখেন,
কি পরিমাণ পানি মেশালে, আমি পানি দেখব কত, 3 ছিল তাই না, 3 থেকে আমার কত বের হলো 9। তাহলে মনে করি x পরিমাণ পানি মেশাবো, মনে করি x পরিমাণ পানি মেশাবো, x পরিমাণ কি মেশাবো, পানি মেশাবো, মেশাবো। তাহলে আমার ছিল কত, 21 অনুপাত 9 ছিল আমার পানি প্লাস x সমান সমান না জাম 3:7, 3:7। এটা আমার ছিল পূর্বের পানি, সরি অ্যাসিড, আর এটা ছিল পানি। এই পানিতে আমি নতুন x পরিমাণ কি মেশালাম, পানি মেশালাম। পানি মেশালে আমার নতুন অনুপাতটা হবে 3:7। আমরা জানি অনুপাতগুলো কি হয়, ভাগ হয়ে যায়, 3/7। আর গুণ পদ্ধতি যদি আপনি ফলো করেন, 3 লং 27, এটা দেন প্লাস 3 দ্বারা x গুণ দিলে 3x ইকুয়াল 7 অক্ষ 7, 7 দুগুণে 14, 147। 3x সমান 147 মাইনাস 27, 3x সমান 0, 2 আর থাকতেছে আপনার কত 1। x সমান 120কে আপনি 3 দ্বারা ভাগ দেন, 3 40 120, অতএব x সমান 40 লিটার। আমি যদি এখন বের করি কি পরিমাণ পানি মেশালে, উত্তর আমার 40 লিটার পানি মেশালে পানি, অ্যাসিড ও পানির পরিমাণ অনুপাত হবে 3:7। আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব, সেটা হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? খুব ইজি একটা প্রশ্ন করছে। তার আগে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তো যেহেতু এটা একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপর বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র হতে 5 সেন্টিমিটার, তাহলে এটা একটা জ্যা। কেন্দ্র বহির্ভূত এক পরিধি থেকে অপর পরিধির দূরত্বটাই হচ্ছে জ্যা, অর্থাৎ কেন্দ্রের বাইরে। আর আমাকে বলছে ব্যাসার্ধ কত সেন্টিমিটার, ব্যাসার্ধ আমার 13 সেন্টিমিটার। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমাকে বলছে সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ এইখান থেকে এখানে দূরত্বটা আমার কত। তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। আমরা জানি কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে ওই জায়গাটা সমান 2 ভাগে বিভক্ত হয়। আমরা যদি কোনোভাবে এইটুকুর অংশের মান বের করতে পারি, তাহলে এইটাকে ডাবল করলেই পুরো অংশটার মান বের হয়ে যাবে। তো এটাকে আমরা ও ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ আমার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, তার মানে ও এ স্কয়ার ইকুয়াল ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ও এর মান কত 13, তার উপরে স্কয়ার দিব। ও বির মান কত, ও বির মান হচ্ছে 5, তার উপরে স্কয়ার প্লাস এ বির মান আমার জানা নাই, এটা আমি বের করব। 13 উপর স্কয়ার দিলে 169 হয়, 5-এর উপর স্কয়ার দিলে হয় 25 এ বি স্কয়ার। তাহলে 169 প্লাস 25 দিয়ে আসলে -25 ইকুয়াল এ বি স্কয়ার। 169 থেকে 25 গেলে 5 4 হাতে 1, আপনার আসতেছে 2 এসে 6 করতে 4, এইখানে হচ্ছে 1, তার মানে 144 স্কয়ারটা দিয়ে এসে রুট হয়ে যাবে এ বি। 144 রুট দিলে আমরা জানি কত হয় 12 হয়। তার মানে এ বির মান আমি কত পেলাম, এ বি ইকুয়াল কত আসলো 12। তাহলে এ বিটাকে ডাবল করলে তো আমি বাকি অংশটুকুর মান পাইতে পারি। তাহলে এ বিটাকে 2 গুণ করলে 12 দুগুণে 24। তাহলে সঠিক উত্তর আমার হচ্ছে খ। 9 নম্বর প্রশ্ন বলা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যার 3 সংখ্যা কিন্তু একটি, মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটির 3 গুণের সাথে, তার মানে 3x
সংখ্যাটির দ্বিগুণ মানে 2x যোগ করলে 90 হয়, সমষ্টি ইকুয়াল 90, এই যে যোগ করলাম 3 দিয়ে 5x ইকুয়াল 90, x সমান সমান 90 ভাগ 5, 5 অক্ষ 5 4 5 40, তার মানে 18। তাহলে সংখ্যাটি আমার কত? 18। x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এবং x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এর গসাগু কত? আমাদের একে খেয়াল রাখতে হবে গসাগু কখন হয়। দুইটা রাশির উৎপাদক বা গুণনীয়কের মধ্যে যখন কোনো একটা জিনিস কমন থাকে সেটাই আমরা গসাগু রূপে গণ্য করি। তো এখানে x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, একটাকে যে কোনো একটাকে আমি সমাধান করব। তো আমরা এটাকে এখন ভাঙাই, x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, এটা হচ্ছে মিডল টার্ম, এখানে 30 আছে, এমন দুইটা সংখ্যা গুণ করব, গুণ করলে 30 আসবে, আবার যোগ অথবা বিয়োগ করলে 11 আসবে। আমরা জানি 5 6 কত হয়? 30 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়, কিন্তু মাইনাস 11 দরকার, সেক্ষেত্রে আমরা দুইটার সামনে মাইনাস সাইন নেব, প্লাস 30। এই দুইটার মধ্যে কমন যায় x, তার মানে x মাইনাস 5 থাকতেছে। এই দুইটার মধ্যে কমন যায় কত? 6, তাহলে থাকতেছে আমার x মাইনাস 5, 5 6 30, x মাইনাস 5 x মাইনাস 6, তার মানে আমার এইটা ভাঙে x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এর দুইটা গুণনীয়ক বা উৎপাদক পেলাম, সেটা হচ্ছে x মাইনাস 5 আর x মাইনাস 6। তো তার মানে এই দুইটা কোনো প্রশ্নই আসে না এখানে থাকার, কারণ যেহেতু এটা গসাগু, তার মানে গসাগু সেটারই হবে যেটা এখানেও আছে এখানেও আছে। যেহেতু এই রাশিতে x মাইনাস 5 আর x মাইনাস 6 আছে, তার মানে হয় x মাইনাস 5 হবে না হয় x মাইনাস 6 হবে, এই দুইটা এমনিতেই ক্লোজ হয়ে যাবে। এখন কোনটা হবে সেটা ডিপেন্ড করে এই রাশিটার উপর। এখন আর একটা পদ্ধতি, শর্ট পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা ভাগ দেওয়ার চেষ্টা করি যে কোনো একটা, হয় x মাইনাস 5 আর x মাইনাস 5 6, x মাইনাস 5 দ্বারা এটাকে যদি ভাগ করতে চান তাহলে যদি ভাগ যায়, তার মানে ওই এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এর একটা উৎপাদক হয় x মাইনাস 5 হবে না x মাইনাস 6 হবে। আমরা একটু x মাইনাস 5 দিয়ে ট্রাই করি। এটা একটু বিস্তারিত, যেহেতু এটাকে অন্য একটা পদ্ধতিতে করা যায় যেটার মান শূন্য আসবে, সেটা করতে একটু সময় লাগবে। তো আমরা ভাগই করি, x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। তো এখানে ভাগ তো যারা যারা জানেন, দেখেন এখানে x কিউব মিলাইতে হবে এই রাশিটার সাথে গুণ করে, তাহলে এখানে আর কি দরকার? এস স্কোয়ার দরকার, এস স্কোয়ারে x গুণ করলে x কিউব হয়, ওই এস স্কোয়ার দ্বারা মাইনাস 5কে আবার গুণ দিব, তাহলে এস স্কোয়ারের x গুণ দিলে x কিউব, এস স্কোয়ার মাইনাস 5x গুণ দিলে 5s স্কোয়ার, টান দিয়ে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। প্লাস 5টা এস স্কোয়ার থেকে মাইনাস 4টা এস স্কোয়ার গেলে আর থাকে কয়টা এস স্কোয়ার? একটা এস স্কোয়ার। এবার আসি মাইনাস 2xকে নামাইলাম, এবার এস স্কোয়ার মিলাবো এর সাথে গুণ করে, যেহেতু প্লাস প্লাস নিলাম, তাহলে x এর সাথে কি গুণ দিলে এস স্কোয়ার হয়? x গুণ দিলে x, আর x গুণ দিলে হবে এস স্কোয়ার মাইনাস 5x অক্ষ 5x, এ দিয়ায় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাস 5টা এক্সের থেকে মাইনাস 2টা এক্স গেলে কয়টা এক্স থেকে? 3টা এক্স, আর দিকে মাইনাস 15 আছে এখনও নামানো। যেহেতু এগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এগুলোতে এমনিতে কাটাকাটি যাবে, এটাও কাটা গেলো এটাও কাটা গেলো, তাহলে এখানে এবার 3x দরকার, তাহলে এক্সের সাথে 3 গুণ দিলে, এক্সের সাথে যদি 3 গুণ দেয় তাহলে 3x হয়ে যায় মাইনাস 15। তার মানে x মাইনাস 5 এই এস কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5-এর একটি উৎপাদক। তার মানে আমার x মাইনাস 5 এখানেও আছে, x মাইনাস 5 এখানেও আছে, তার মানে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 500 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? তো যেহেতু এটা একটি আয়তক্ষেত্র এবং পরিসীমা নির্ণয় করতে বলছে, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই সাপ্লাই নেই, সাপ্লাই দেওয়া আছে মাত্র ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মনে করি প্রস্থ x মিটার কিংবা ক মিটার যেটাই ধরেন না কেন, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যত হবে তারই দ্বিগুণ মানে 2x। তাহলে এইটি যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 512 বর্গ সেন্টিমিটার, তার মানে এটারও আমায় কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 2x আর x গুণ দিলে 2s স্কোয়ার।
তাহলে এই 2s² আমার ক্ষেত্রফল, আবার 512 যে এখানে আছে সেটাও আমার কি ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল হয়। তাহলে 2s² সমান সমান কত আসবে 512, s² সমান সমান 512 ভাগ 2, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 6 দুগুণা 12 অর্থাৎ 256। s² সমান সমান আসতেছে 256, স্কোয়ারটা দিয়ে লেখা যাবে রুট, তার মানে x ইকুয়াল আমার আসতেছে কত 16 আসতেছে। আর 256 এটাকে রুট করলে আমার আসে কিন্তু 16। কেমনি আসে একটু দেখাই দিচ্ছি। 1 অক্ষ 1, 1 আছে 2 করতে 1, এদিকে আসতেছে তোমার কত 56, 1-এর ডাবল কত 2, এখানে 6 নাও, এখানেও 6 নাও, এই 26-এর 6 গুণ দিলে 26 × 6, 6 36, 6 হাতে 3, 6 2 12, 12 13 14 15, 156। তার মানে এক্স সমান সমান আমার কত আসলো 16। যেহেতু এক্স আমার কি প্রস্থ 16 হলে দৈর্ঘ্য হবে 2x, 2 × x আমার হচ্ছে 16, 16 দুগুণা 32। তাহলে পরিসীমাটা হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হচ্ছে আমার কত 16, 6 2 8, 3 আর 1 4, 48, 48 × 2, 8 দুগুণা 16, 6 হাতে 1, 4 দুগুণা 8 আর 1 9, 96। তার মানে এখানে 96 অ্যান্সার এখানে আছে। তাহলে 11 এর অ্যান্সার হচ্ছে ক। 12 নম্বর প্রশ্নে একটা প্যাটার্ন দেওয়া আছে 2 4 3 7 4 10 5 ... দশম পদ কত। তো এখানে যদি আমরা একটু দেখি, খেয়াল করি প্যাটার্নটা কোন সিকোয়েন্সে দেওয়া আছে। এখানে ধারাও নাই, তো দেখবেন 2 এর পরের সংখ্যা কত 3, আবার 3 এর পরের সংখ্যা কত 4, 4 এর পরের সংখ্যা কত 5। তাহলে এখানে 2 থেকে 3 যাচ্ছে, 3 থেকে 4, 4 থেকে 5, তার মানে এক এক করে বাড়তেছে, আমাকে দশম পদ বলছে। এটা প্রথম হলে এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এখানে হবে অষ্টম, এখানে হবে নবম, এখানে হবে দশম। তো এখানে 4 থেকে আপনি 7 যান, কত বাড়তেছে 3, 7 থেকে আপনি 10 যান, কত বাড়লো 3। তার মানে 10 থেকে পরের সংখ্যাটা হবে কত আমার, অবশ্যই 3 বাড়বে, 13 হবে। 5-এর পরের সংখ্যা কত হবে 6, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 13-এর পরের সংখ্যাটা আমার কত, অবশ্যই কি হবে 16 হবে। তাহলে 16 অ্যান্সার আছে কিনা আমার, অবশ্যই আছে। তাহলে 12 নম্বরের উত্তর হইল আমার 16। 13 নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি আমার কত। মনে করি একটি সংখ্যা x, অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে 5, আমি ধরলাম 5x, আর বড় সংখ্যাটি হচ্ছে 8x। তাহলে দেখব ছোট সংখ্যাটি 65, তুমি ছোট সংখ্যা কত ধরছেন 5x, তাহলে 5x সমান সমান কত দেওয়া আছে 65, তার মানে 5x ইকুয়াল 65, x সমান সমান 65 ডিভাইডেড 5, 5 অক্ষ 5, এখানে 3, 5 13 65, অর্থাৎ x সমান সমান আমার 13। তাহলে এই 5-এর সাথে x গুণ দিব যদি আমি, 5 × x, 5 গুণন 13, 5 13, ও সরি বড় সংখ্যাটা চাইছে এখানে, তাহলে 8x, 8 × x এর মান হচ্ছে 13, 3 × 24 4, হাতে 2, 8 8 আর 9 10, 104। তার মানে আমার 13-র উত্তর হচ্ছে 104। 14 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, 0.0001 এর বর্গমূল কত। 0.0001 এর বর্গমূল কত। তো এটার বর্গমূল যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে এটা এক জোড়া, এটা এক জোড়া।
তাহলে দশমিকের জায়গায় দশমিক, এই জোড়ার জন্য একটা শূন্য, আর এখানে এক, একক এক, এক একে লিখেছি শূন্য, তাহলে 0.01, তাহলে 0.01। 14 নম্বর অঙ্কের সমাধান এটাই, 0.0। 15 নম্বর প্রশ্নে বলা আছে ত্রিভুজের বাহুদ্বয় লম্ব সমদ্বিখণ্ডক তিনটির ছেদবিন্দু হলো। আমরা জানি কোনো ত্রিভুজের বাহুদ্বয়ের উপর যদি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে তাহলে সেটা অবশ্যই কী হবে, পরিকেন্দ্র হবে। তো যদি ত্রিভুজটা যদি এরকম হয় তাহলে এই বাহুটার উপর যদি লম্ব অঙ্কন করা তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে সেটা অবশ্যই কী হবে, পরিকেন্দ্র হবে। আর ভর কেন্দ্র হচ্ছে সেটা যেটা একটা ত্রিভুজের বাহুটা আর মধ্যম স্থলটা, এই ত্রিভুজের মধ্যস্থল হচ্ছে এটা, এই ত্রিভুজের মধ্যস্থল হচ্ছে এটা, এই ত্রিভুজের মধ্যস্থল হচ্ছে এটাকে আমরা ভর কেন্দ্র বলতে পারবো। আর অন্তকেন্দ্র হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, এই কোণটা আছে এটা, এই কোণটা আছে এটা, এই কোণটা আছে এটা। তাহলে ত্রিভুজের বাহুদ্বয় লম্ব সমদ্বিখণ্ডক তিনটি ছেদবিন্দুকে বলা হয় পরিকেন্দ্র। সোজা ভাষায় বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক হলে সেটা পরিকেন্দ্র হয়, বাহুর মধ্যমা হলে সেটা ভরকেন্দ্র হয়, ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক হলে সেটা অন্তকেন্দ্র হয়।